বইয়ের গল্পর চ্যানেলে আজকে আপনারা শুনবেন লেখক হেনরিক হারের লেখা ভ্রমণ কাহিনী 7 ইয়ার্স ইন তিব্বত। এর বাংলা অনুবাদ করেছেন পুলক হাসান এবং নাহিদা নাসরিন ছুটি। এর প্রথম পর্ব। সঙ্গে আছি মৌসুমী হাসান। মেসেজ। আমার বড় ভাই লবসান স্যামটনের খুব ভালো বন্ধু ছিলেন হেনরিক হারের। সেই সূত্রেই ওর সাথে আমার পরিচয়। তারা দুজন সারাক্ষণ ছেলে মানুষই দুষ্টমিতে মেতে থাকতেন। একদিন মুভি প্রজেক্টরে কাজ করার সময় জেনারেটরে কিছু সমস্যা দেখা দেওয়ায় একটা অজুহাত পেয়ে গেলাম হারকে ডাকার। এভাবেই শুরু। খুব তাড়াতাড়ি পরস্পরের ভালো বন্ধু হয়ে উঠি আমরা। এখন আমাদের দুজনেরই বয়স হয়েছে। পুরনো যে সুখময় দিনগুলো আমরা একসঙ্গে কাটিয়েছি তার মধুর স্মৃতি এখনো আমাদের মনে অম্লান হয়ে আছে। তিব্বতের স্বাধীনতা সংগ্রামের গোধূলি বেলায় একটানা কয়েকটা বছর অল্প কজন যারা লাসাই ছিলেন তাদের মধ্যে হারের একজন। লাসার মানুষ এবং জীবনের সবগুলো স্তরের ছবি তুলতে সমর্থন হন তিনি। ওই ছবিগুলো তিব্বতের মূল্যবান দলিল হয়ে ওঠে এবং আমি আনন্দিত যে এখন ওগুলোর প্রদর্শনীও শুরু হয়েছে। ফলে আমরা যে তৃপ্তিময় পরিপূর্ণতা লাভ করেছিলাম অন্যেরাও তার সাক্ষী হতে পেরেছে। অকৃত্রিম বন্ধুত্বের একটা লক্ষণ হলো যাই ঘটে যাক সেটা কখনো বদলায় না। একবার যখন পরস্পরকে জানতে পারবেন নিজেদের বন্ধুত্ব ধরে রাখবেন আপনারা, তারপর বাকি জীবন প্রয়োজনের সময় সাহায্য করবেন একে অপরকে। হারের চিরকাল তিব্বতের ভালো একজন বন্ধু। আমাদের সংগ্রামে হারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান তার এই বই 7 ইয়ার্স ইন তিব্বত। কারণ এই বইয়ের জন্যই হাজার হাজার মানুষ আমাদের তিব্বত সম্পর্কে জানতে পেরেছি। এমনকি আজও তিব্বতীদের স্বাধীনতা লাভের সংগ্রামে সক্রিয় তিনি। সেজন্যে আমরা তার প্রতি কৃতজ্ঞ। লিখেছেন দালাই লামা। মুখ বন্ধ। তরুণ বয়সেই আমাদের সব স্বপ্ন শুরু হয়। একজন সফল মানুষ কি কি অর্জন করতে পারে তা আমি ছোটবেলাতেই জেনেছি। তবে সেটা বই পড়ে নয়। যারা নতুন ভূমি আবিষ্কারের জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়েন, কিংবা যেসব মানুষ খেলাধুলায় সফলতা অর্জনের জন্য কঠোর পরিশ্রম আর আত্মবিসর্জন দিতে পিছপা হন না, তাদের দ্বারা আমি ভীষণভাবে প্রভাবিত হয়েছি। সারাক্ষণ শুধু এইসব সফল মানুষের কথাই ভাবতাম। কল্পনার চোখে নিজেকে তাদের জায়গায় দেখতে কি যে ভালো লাগতো। এভাবেই কখন জানি না আমি আমার জীবনের লক্ষ্য ঠিক করে ফেলি। কিন্তু গাইড করবে এমন কেউ ছিল না আমার। একই সময় বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে থাকতাম, যার ফলে কোনো খেলাতেই সফলতা অর্জন করতে পারিনি। একসঙ্গে অনেক বিষয়ে মাথা ঘামালে এমনটা হওয়াই স্বাভাবিক। ব্যাপারটা বুঝতে বেশ কয়েক বছর নষ্ট হয়ে যায় আমার। শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে মাত্র দুটো ব্যাপারে মনোযোগী দিই, স্কি করা আর পাহাড়ে চড়া। দুটোই আমাকে প্রকৃতির সান্নিধ্যে থাকার সুযোগ করে দেয়। আমার বাল্যকাল কেটেছে আল্পসে। ওই সময় আমি আর 10টা ছেলের মতো স্কুলে যেতাম না। গ্রীষ্মকালটা কাটাতাম পাহাড়ে চড়ে আর শীতে মেতে থাকতাম স্কি নিয়ে। ছোটখাটো সাফল্যই আমি খুব উৎসাহিত বোধ করতাম। 1936 সালে অস্ট্রিয়ান অলিম্পিক টিমে ভালো একটা স্থান দখল করেছিলাম। তবে তার আগে আমাকে ট্রেনিং নিতে গিয়ে হাড় ভাঙা পরিশ্রম করতে হয়েছে। 1 বছর পর ওয়ার্ল্ড স্টুডেন্টস চ্যাম্পিয়নশিপ
এর ডাউনহিল রেসে আমি প্রথম হই। পাহাড়ে উঠতে গিয়ে একবার 170 ফুট ওপর থেকে পড়ে গিয়েছিলাম। নিতান্ত ভাগ্যের জোর ছিল, নইলে এতদিন কবে মরে ভূতি হয়ে যেতাম। এরপর আমি পর্বত আরোহণ এবং ভ্রমণ সংক্রান্ত অনেক বই পড়ি। ফলে আর সব পর্বত আরোহীর মতো আমার মনেও একটা স্বপ্ন জেগে ওঠে, আমি হিমালয় জয় করব। তবে না, তার আগে ইগার আল্পসের উত্তর দিকের প্রাচীরটা আমাকে জয় করতেই হবে, কারণ ওটাই হচ্ছে সবচেয়ে উঁচু আর বিপজ্জনক। প্রাচীরটার উচ্চতা 6700 ফুট, পুরোটাই কঠিন পাহাড়ে মোড়া। বহুবার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কেউ ওটার চূড়ায় উঠতে পারেনি। ওই চূড়া জয় করতে গিয়ে বহু পর্বতারোহী প্রাণও হারিয়েছেন। পাহাড়টাকে ঘিরে নানা রকম লোককাহিনী শোনা যায়। শেষ পর্যন্ত সুইডিশ সরকার পর্বতারোহীদের জন্য ওটাকে নিষিদ্ধ করে। কিন্তু আমি এই ধরনের একটা পাহাড় ওঠার জন্য মুখিয়েছিলাম। জানতাম উত্তর প্রাচীর টপকাতে পারলে একটা হইচই পড়ে যাবে, যার পুরস্কার হিসেবে আমি হিমালয়ে উঠবার অভিযানে ডাক পাওয়ার আশা করতে পারি। জানি প্রায় কোনো সম্ভাবনাই নেই, তারপরেও অনেকদিন ওই পাহাড়ে ওঠার চিন্তায় আচ্ছন্ন ছিলাম আমি। অবশেষে 1938 সালে 3 বন্ধুকে নিয়ে ইগার উত্তর দিকে দেয়ালের চূড়ায় উঠতে সফল হই। আমার লেখা বিভিন্ন বইতে ওই পাহাড়ে চড়ার কথা বর্ণনা করা হয়েছে। এই অভিযানের পর পুরো শরৎকাল আমি প্রশিক্ষণে ব্যস্ত ছিলাম। আগামী গ্রীষ্মে নাঙ্গা পর্বতে ওঠার অভিযান শুরু হবে। মনে মনে সবসময় আশা করেছি ডাকা হবে আমাকে, কিন্তু শীত আসার পরও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া শব্দ পেলাম না। পাহাড়টার কিছু অংশ কাশ্মীরে পড়েছে। খবর পেলাম লোক বাছাই করা হয়ে গেছে, তারা কাশ্মীরে গিয়ে পাহাড়টা জরিপ করবে। তারপর একদিন আমি যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। স্কির ওপর একটা ছবি বানানো হবে। হঠাৎ তাতে কাজ করার প্রস্তাব দেওয়া হলো আমাকে। কি আশা করেছিলাম আর কি হচ্ছে। যাই হোক, ছবিটায় কাজ করার সিদ্ধান্ত নিলাম আমি। চুপচাপ বসে থাকার চেয়ে তো ভালো, অন্তত কিছুদিন হয়তো দুঃখটা ভুলে থাকতে পারবো। পুরো দমে রিহার্সাল চলছে। এই সময় একটা ফোন পেলাম। ভাবতেই পারিনি এটাই হবে সেই বহুল আকাঙ্ক্ষিত ফোন। নাঙ্গা পর্বত অভিযানে ডাকা হয়েছে আমাকে। হাতে সময় খুব কম, মাত্র 4 দিন, তারপরেই শুরু হবে অভিযান। তখনও ঘূর্ণাক্ষরে বুঝতে পারিনি এই অভিযানে অংশ নিয়ে আমার জীবনে অনেক কিছুই বদলে যাবে। ঠিক যেভাবে হঠাৎ আকাশ থেকে মাটিতে পড়ে গিয়েছিলাম, একইভাবে আবার আকাশে ওড়ার অনুভূতি হচ্ছে আমার। নিজের ভাবনা চিন্তার সুযোগই দিলাম না। চুক্তিটা বাতিল করে গ্র্যাজে নিজের বাসায় চলে এলাম। পুরো একদিন ব্যয় হলো জিনিসপত্র গোছগাছ করতে। পরদিন পিটার আপশেনেইটর, লুটস চিকেন, হ্যান্স লুবেনহোফার আর দলের অন্যান্য সদস্যদের নিয়ে অন্তরীপের পথে রওনা হলাম। আপশেনেইটর তো খুব খুশিতে বাক। অভিযানে দলনেতা করা হয়েছে ওকে। যাই হোক, আমাদের ওই অভিযানে 25,000 ফুট উঁচু একটা পাহাড়ের মাথায় চড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 4 বার চেষ্টা করা হলেও সফল হয়নি কেউ। ইতিমধ্যে প্রাণও হারিয়েছেন অনেকে। পরিকল্পনা অনুসারে এবার নতুন রাস্তা ধরে উঠতে হবে পাহাড়ে। সেটা খুঁজে নেওয়ার কাজটাই করতে হবে আমাদেরকেই। প্ল্যান করা হয়েছে চূড়া জয়ের যুদ্ধটা শুরু হবে আগামী বছর। নাঙ্গা পর্বত অভিযানে যাওয়ার পর হিমালয় যেন আমাকে জাদু করলো। দৈত্যকার পাহাড়গুলোর সৌন্দর্য, ওগুলোর উপর থেকে যে বিশাল এলাকা দেখা যায়, ভারতের বিস্ময়কর মানুষ, সব কিছুই মনে গেঁথে গেছে আমার।
অভিযানে যাওয়ার পর অনেকগুলো বছর কেটে গেছে, কিন্তু আজও এশিয়ার বাঁধন থেকে নিজেকে আমি মুক্ত করতে পারিনি। সব মিলিয়ে ওখানে কি কি ঘটেছে, কি পেরিয়েছি, কি হারিয়েছি, তার সবই এই বইতে লিখেছি। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, লেখক হিসেবে আমি মোটেও অভিজ্ঞ নই। তাই এখানে নিজের চোখে দেখা ঘটনা নিরলঙ্কার ভাষায় বর্ণনা করেই আমি তৃপ্ত। লেখকের কথা। আমি তিব্বত ছেড়ে চলে আসার পর অর্ধ শতাব্দীর বেশি পার হয়ে গেছে। টানা 2 বছর বিভিন্ন গিরিপথ পার হয়ে আমি আর আপসেনেইটর লাসায় পৌঁছাই। কোনো কোনো সময় সমুদ্র পৃষ্ঠ থেকে 6000 মিটার উঁচু গিরিপথও পাড়ি দিতে হয়েছে আমাদের। ফ্রস্ট বাইট, হাতে পায়ে ফোস্কা, খিদে আর প্রচণ্ড শারীরিক অসুস্থতাকে সঙ্গী করে লাসায় পা রাখি আমরা। তিব্বত সরকার আমাদেরকে ইন্ডিয়ার সীমান্তে ফিরে যেতে বাধ্য করলে তাতে বিন্দুমাত্র অবাক হতাম না, কারণ বিদেশিদের জন্য তিব্বত একটা নিষিদ্ধ দেশ। বিশেষ করে পবিত্র নগরীতে ঢোকা তো আরো অসম্ভব। যাই হোক, ঘটেছে কিন্তু ঠিক তার উল্টোটা। তিব্বতীরা সহমর্মিতা দেখিয়ে খাবার, গরম কাপড়, আশ্রয় এবং কাজ দিয়েছে। নিজেদের সমাজে স্বাগত জানিয়েছেন তারা আমাদেরকে। লাসার আনন্দমুখর পরিবেশে সময় কাটাবার সময় আমরা কেউ ভুলেও ভাবিনি পৃথিবীর 7 নামে পরিচিত এই শান্তিপূর্ণ দেশকে বিদায় জানাতে হবে নিষ্ঠুর এক আগ্রাসনের সাক্ষী হয়ে। 1951 সালে মহাচীনের রেড আর্মি তিব্বতে হামলা করায় দালাই লামা এবং 10,000 তিব্বতী ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়। তুষার ঢাকা এই দেশে এরপর যেসব ঘটনা ঘটেছে তার আক্ষরিক অর্থে বর্ণনাতীত। 1.2 মিলিয়ন তিব্বতী তাদের বাসস্থান হারিয়েছে। ধ্বংস করা হয়েছে 6,000 পবিত্র ভবনের প্রায় সবগুলো। বলার অপেক্ষা রাখে না, তিব্বতীদের এখন সাহায্য দরকার। এই সাহায্য আসতে হবে যারা তিব্বতকে ভালোবাসে, তিব্বতীদের ভালোবাসে তাদের তরফ থেকে। অতীতে বিভিন্ন সময় সাহায্য সংস্থাগুলোর লেকচার আর তিব্বতের পুরনো কিছু ছবির প্রচার এরই মধ্যে সীমাবদ্ধ ছিল তিব্বতকে সাহায্য করার চেষ্টা, কিন্তু তাতে বেশ কিছু লাভ হয়নি। এখন খুব কম তিব্বতীদের নির্বাসনে আছে। যুদ্ধের পর বহু বছর কেটে গেলেও তিব্বতদের সে চিরচেনা রূপ দেখার সৌভাগ্য হয়নি নির্বাসিতদের। 7 ইয়ার্স ইন তিব্বত বইটা তিব্বতী ভাষায় ছাপানো হয় আমি গর্ববোধ করি। তাছাড়া বইটার সাহায্য নিয়ে প্রামাণিক চলচ্চিত্র বানানো হয়েছে। নির্মাতা আমাকে কথা দিয়েছিলেন ছবিতে চীনা আগ্রাসন আর তিব্বতীদের নির্ধারণ কষ্টের প্রতিফলন ঘটবে। আর প্রযোজক জান জ্যাকুস আর্নাউট সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। যে কোনো খুঁটিনাটি বিষয়ের বর্ণনায় তিনি একেবারে সিদ্ধহস্ত। তিব্বত ছবিতেও এর ব্যতিক্রম হয়নি। ফলে প্রামাণিক চলচ্চিত্রে চীনা আগ্রাসনের বাস্তবতা চিত্রটা ফুটে উঠেছে। ছবির শুটিং চলার সময় চীনারা প্রতিবেশী রাষ্ট্রের ওপর চাপ দিতে লাগলো। তাদের বক্তব্য, ছবির কলা কুশলীদের প্রতিবেশী দেশগুলোর হয়ে তিব্বতে ঢুকেছে এবং এটা তারা কোনোভাবে মেনে নেবে না। বাধ্য হয়ে তিব্বতের হিমালয় থেকে আন্দাজে স্থানান্তর করা হলো শুটিং। চীনাদের দানবতুল্য শক্তির বিপরীতে এই কাপুরুষিত আত্মসমর্পণ 1996 সালে মানব অধিকার সংস্থার হাস্যকর ভূমিকার কথা মনে করিয়ে দেয়। অন্যান্য 6টা দেশকে দায়ী করলেও অজ্ঞাত কারণবশত চীনকে দর্তব্যের মধ্যেই আনেনি সংস্থাটি। তিব্বত ছাড়ার পর আরও অনেক দেশে ঘোরা হয়েছে আমার, কিন্তু এশিয়ার বাঁধন, বিশেষ করে তিব্বতের বাঁধন থেকে নিজেকে আমি মুক্ত করতে পারিনি। তাই প্রতি বছর হিমালয়ে আছে এমন সব দেশে ঘোরা শুরু করলাম।
শুধু তিব্বতের সীমান্ত ছিল আমার জন্য নিষিদ্ধ, তবে এটাকে ভালো চোখেই দেখেছি আমি। দুটো বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে একজন ব্রিটিশ অফিসার বলেছিলেন, এয়ারক্রাফট আবিষ্কার হওয়ার পর পৃথিবীর অনেক কিছুই মানুষের সামনে উন্মোচিত হলেও শেষ একটা রহস্য এখনো অমীমাংসিত রয়ে গেছে। পৃথিবীর ছাদে অবস্থিত বিশাল একটা দেশ তিব্বত। দেশটা যেন বিস্ময় আর রহস্যের অফুরন্ত ভাণ্ডার। এখানে সন্ন্যাসীরা শরীর থেকে তাদের আত্মাকে বের করে সেটাকে বাতাসে ভাসিয়ে রাখতে পারেন, এবং জাদুকরেরা পারেন ঘটনা প্রবাহের গতিপথ ঠিক করে দিতে। পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোর চারপাশ থেকে ঘিরে রেখেছে তিব্বতকে। এই রাষ্ট্রের শাসক সৃষ্টিকর্তার একজন প্রতিনিধি। লাল পাথরের তৈরি অতুলনীয় সুন্দর একটা দুর্গে বাস করেন তিনি। তিব্বত একটা নিষিদ্ধ দেশ। রাজধানী লাসায় সন্ন্যাসীদের কড়া পহরা। রোমান্টিকতার ছোঁয়া পেতে চাইলেও তিব্বত আপনাকে হতাশ করবে না। পাহাড়ের গায়ে কিছুটা আড়ালে জন্ম নেয়া নীল রঙের পপির আকর্ষণ আপনি এড়াবেন কিভাবে? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, অভিযাত্রী, বুদ্ধিজীবী বা ভবঘুরে মিশনারি তিব্বতের রহস্য আর বিস্ময়ের জাল ছিঁড়বার এতটুকু কৌতূহল দেখাননি। তিব্বতের ইতিহাস যখন মধ্য গগনে, তখন আমি আর আবসেনেটর দেশটার রহস্য সম্পর্কে জানার সুযোগ পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে এটার পতনও দেখতে হয়েছে আমাদের। সাক্ষী হতে হয়েছে 1000 বছরের পুরনো সংস্কৃতির ধ্বংসচিত্র আর ভয়ানকভাবে টেনে হিচড়ে একটা দেশের জবনিকা টানার দৃশ্য। ছোটবেলা থেকে অভিযান আর আবিষ্কারের ওপর লেখা বই পড়ার নেশা ছিল। আমার আদর্শ ছিলেন আলেকজান্ডার ভন হামবোল্ট আর সেভিন হিডেন। এশিয়ার সুইডিশ এক্সপ্লোরারদের মধ্যে সেভিন হিডেন ছিলেন সবার উপরে। তিব্বতে তার অভিযান আমাকে মুগ্ধ করেছিল। সেই জন্য ক্যাম্প থেকে পালিয়ে প্রথমে তিব্বতের দিকে রওনা হই আমি। আমার অজানা ছিল না তিব্বত একটা নিষিদ্ধ দেশ। এও জানতাম যে তিব্বতের দক্ষিণ দিকে প্রতিবেশী ব্রিটিশ এলাকাও আমার জন্য নিষিদ্ধ। প্রথমে একটা ব্যাপার পরিষ্কার করতে চাই, ব্রিটিশরা আমাদের সঙ্গে ব্যবহার করেছে জেনেভা কনভেনশনের রীতি অনুসারে। কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা ক্যাম্পের পরিবেশটা কখনোই আমার কাছে অসহ্য লাগেনি। বরং ওখানে বেশ ভালোই লাগতো আমার, এবং বেশ ভালোই সময় কাটত। পড়াশোনার জন্য বই, খেলাধুলো, প্যারোলে, আশেপাশে এলাকায় বেড়ানো, আর প্রচুর খাবার ব্যবস্থা ছিল ক্যাম্পে। এত সব আরামায়েশ বিসর্জন দিয়ে পালাবার কোনো দরকার ছিল না আমাদের। কিন্তু আমি পালিয়েছি কিছু একটা অর্জন করার জন্য। সম্ভবত স্বাধীন হওয়ার ইচ্ছা মানুষের সহজাত প্রবৃত্তি, কিন্তু আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। পাহাড়ের প্রতি নিখাদ ভালোবাসে আমাকে পালাতে উদ্বুদ্ধ করেছে। 7 years in তিব্বত বইটা লেখা শেষ হয় বসন্তকালে 1951 সালে। এই সময় তিব্বত আর দালাই লামাকে বিদায় জানাই আমি। তখন নিজের পালানোর ব্যাপার নিয়ে মোটেও চিন্তিত ছিলাম না। ভারত সীমান্ত পার হওয়ার আগেই স্বাধীন তিব্বতে দালাই লামার শেষ একটা ছবি তুলি আমি। 1951 সালের 7 মে লাইফ পত্রিকায় রঙিন প্রচ্ছদে ছবিটা ছাপানো হয়েছিল। এই সময় পৃথিবীর মানুষ তিব্বতে চীনা হামলা সম্পর্কে জানতে পারে। এরপর 1952 সালে অস্ট্রিয়ায় ফিরে আসি। তখন জানতে পারি দালাই লামা তার মন্ত্রীদের সঙ্গে তিব্বতে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি তখনও বিশ্বাস করেন চীনারা তাদের তৈরি করা চুক্তি 17টা পয়েন্ট মেনে চলবে। কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা ঘটতে দেখা গেল। বিদেশি সৈন্যদের অত্যাচারে জীবন নরক তুল্য হয়ে উঠল মানুষের। তারপর 1959 সালে মার্চ মাসে চরম বিদ্রোহের মুখে পড়েন চীনা সেনাবাহিনী। এই সময় দালাই লামা পালাতে সক্ষম হন।
কয়েক সপ্তাহ খুব শোচনীয় অবস্থায় কাটানোর পর ইন্ডিয়ার পৌঁছান তিনি। পণ্ডিত নেহরু অভ্যর্থনা জানান এই বিশিষ্ট রিফিউজিকে। দেরাদুন প্রিজন ক্যাম্প থেকে পালাবার ঠিক 15 বছর পর আসামের তেজপুরে আমিও তাকে অভ্যর্থনা জানাবার সুযোগ পাই। অন্যান্য রিফিউজিদেরকে উদারতার সাথে থাকার জায়গা দেওয়া হলো। ধর্মশালায় নির্বাসিত হয়ে একটা বেসরকারি সরকার গঠন করলো তারা। পরের কয়েক বছর খুব কঠিন সময় গেছে দালাই লামার। 1962 সালে তার মা মারা যান। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে বড় ভাই লবসাং স্যামটনকে হারান দালাই লামা। মাত্র 50 বছর বয়সে মারা যান তিনি। নির্বাসনে থাকার সময় লবসাং এর কাছে থেকে সবচেয়ে বেশি সমর্থন পেয়েছিলেন দালাই লামা। এখন পৃথিবী জুড়ে দালাই লামা অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানীয় ব্যক্তি হিসেবে পরিচিত। চীনাদের দানবতুল্য শক্তির বিপরীতে তিব্বতীরা এখনো মাথা নত করেনি, বরং ওদের স্বাধীন হওয়ার ইচ্ছা দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে। দালাই লামার অসম্ভব জনপ্রিয়তার কারণে পৃথিবীবাসী এখনো তিব্বতের মানুষ এবং তাদের 2000 বছরের পুরনো সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে, বুঝতে পারছে। এই সংস্কৃতি ধ্বংস করায় পৃথিবীর ছাদ নামে পরিচিত তিব্বত দেশটার কত বড় ক্ষতি করা হয়েছে বলার অপেক্ষা রাখে না। 1989 সালে পাওয়া শান্তি পুরস্কার নতুন মাত্রা যোগ করেছে দালাই লামার জীবনে। দালাই লামাকে সম্মান জানানো হলে তার বন্ধু হিসাবে আমার খুব গর্ব হয়। দেশ থেকে তিব্বতীরা নির্বাসনে থেকে যখন সাফল্য আর জনপ্রিয়তা মুখ দেখে তখনও গর্ববোধ করি আমি। লাসায় পৌঁছাবার পর তারা যেভাবে উদারতার সঙ্গে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল, সেই জন্য এখনো আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি ওদেরকে পুরোপুরি সমর্থন করি। দালাই লামার সঙ্গে আমার অদ্ভুত একটা মিল আছে। আমাদের দুজনের জন্মদিন একই দিনে, 6 জুলাই। আমার জন্মস্থান অস্ট্রেলিয়ার ক্যারেন্থিয়া রাজ্যের হুডেনবার্গে। 1952 সালে 25 জুলাই। হেনরি খারের জাদুঘর এর উদ্বোধন এবং উৎসর্গ করার জন্য হুডেনবার্গ এসেছিলেন দালাই লামা। হুডেনবার্গের ইতিহাস নিঃসন্দেহে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে সেটা। চীনা আগ্রাসনের পর প্রায় 40 বছর পার হয়ে গেল, তিব্বতে এখনো তাদের ধ্বংসযজ্ঞ চলছে। সম্ভবত পুরনো লাসার মাত্র 2 ভাগ আর অবশিষ্ট আছে। এখন চীনা একটা শহরে পরিণত হয়েছে লাসা। অগুন্তি চীনা দোকানে, শত শত বার আর জুয়া খেলার ঘর, সেনা সদস্যদের মনোরঞ্জনের জন্য পোটলার চারপাশে গড়ে ওঠা পতিতালয়, বর্বর রচিত হামলার করুণ নিদর্শন, নিপীড়িত অচল অবস্থা, গণহত্যা, রাজনৈতিক অনুশাসন, কোনো কিছু তিব্বতীদের স্বাধীনতা হওয়ার তীব্র ইচ্ছেকে দমাতে পারেনি। সারা পৃথিবী থেকে দালাই লামাকে সহমর্মিতার সমর্থন দেওয়ার মৌখিক নিশ্চয়তা দেওয়া হয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে বাস্তবে এসে মুখ থুবড়ে পড়েছে এইসব প্রতিশ্রুতি। অবস্থা দেখে মনে হচ্ছে মানব অধিকারের চেয়ে ব্যক্তিগত হিসাব নিকাশ যেন বেশি গুরুত্ব পাচ্ছে। তারপরেও আমি স্বপ্ন দেখি তিব্বত একদিন স্বাধীন হবে। দালাই লামা এবং তিব্বতীদের ভালোবাসে এমন মানুষের ঢল মিছিল করে এগিয়ে যাবে তিব্বতীদের সৃজনশীলতা সেই অদ্ভুত নিদর্শন, সেই অদ্বিতীয় মনুমেন্টের দিকে, পোটালায়। তিব্বতের সংস্কৃতি হয়তো ধ্বংস করতেই থাকবে চীনারা, কিন্তু পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়গুলোকে ধ্বংস করার ক্ষমতা কখনোই হবে না ওদের। তিব্বতকে চারপাশ থেকে ঘিরে রাখে এইসব পর্বত দেবতাদের সিংহাসন, আর অতীতের মতো ভবিষ্যৎ ধর্মপান তিব্বতীরা উঁচু এইসব পাহাড়ের পথ দিয়ে যাওয়ার সময় চিৎকার করে উঠবে, দেবতারা একদিন জিতবেই। মূল গল্প 1। বন্দি। আকাশী যুদ্ধের ঘনঘটা, বন্দি জীবন। দেরাদুন। মার্চেসকে নিয়ে পালালাম, গঙ্গা এবং তীর্থযাত্রীদের রাস্তা, ধরা পড়লাম, আবার পালালাম,
এবার একা। ভাগ্যের নির্মম পরিহাস। আবার ধরা পড়ে গেলাম। 1939 খ্রিস্টাব্দ, আগস্ট মাস প্রায় শেষ। প্রাথমিক জরিপের কাজ সবেমাত্র শেষ হয়েছে। পাহাড়ে উঠবার নতুন একটা রাস্তা খুঁজে পেয়েছি আমরা। যে জাহাজে করে ইউরোপে ফিরব সেটা আসতে অসম্ভব দেরি করায় এখনো করাচিতে বসে অলস সময় কাটাচ্ছি। এদিকে আকাশে যুদ্ধের কালো মেঘ আরো গাঢ় হচ্ছে। ইতিমধ্যে খবর পেলাম সিক্রেট পুলিশ আমাদের জন্য চারিদিকে জাল পাততে শুরু করেছে। জানতাম এই জাল ছেড়ে বের হওয়া বেশ কঠিন, তবে আমরাও কম নাছোড়বান্দা নই। আমি, চিকেন আর লুবেন হুপার তিনজনই একই সিদ্ধান্ত, যে করেই হোক এই জাল ছেড়ে বেরিয়ে যেতে হবে। শুধু দরকার একটু ফাঁক। অত্যন্ত চেষ্টা করে দেখতে দোষ কি? কিন্তু আপসিনেইটরকে নিয়ে নতুন একটা ঝামেলা দেখা দিয়েছে। করাচি ছেড়ে এক পাও নড়তে রাজি নয় ও। প্রথম বিশ্বযুদ্ধ লড়াই করবার অভিজ্ঞতা থাকায় ওর বদ্ধমূল ধারণা পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে না। আমাদের প্ল্যান হলো প্রথমে পারস্যে যাওয়া, ওখান থেকে দেশে ফেরবার একটা উপায় বের করবই। রওনা হওয়ার কিছুক্ষণ পর বুঝতে পারলাম পেছনে কেউ লেগেছে, তবে খুব সহজে খসালাম সেটাকে। মরুভূমির ওপর একটা ভাঙাচোরা গাড়িতে করে এসেছি। কয়েকশো মাইল এগোনোর পর লাসবেলা নামে একটা শহরে পৌঁছালাম। শহরটা করাচির উত্তর পশ্চিমে একটা ছোটখাটো রাজ্য। কিন্তু ভাগ্য বিরূপ হলে যা হয়, কিছু বুঝে উঠবার আগে সৈন্যদের হাতে ধরা পড়ে গেলাম আমরা। ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার অজুহাতে গ্রেপ্তার করা হলো আমাদের। অবাক ব্যাপার হচ্ছে, জার্মানি এবং ব্রিটিশ কমনওয়েলথ কিন্তু তখনও যুদ্ধ শুরু করেনি। দুর্ভাগ্যই বলতে হবে, রক্ষী বাহিনী নাকি শত্রু বাহিনী আবার করাচিতে ফিরিয়ে আনলো। ঠিক দুদিন পর আমার কপালটা আরেকটু পড়ল। জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো ইংল্যান্ড। এরপর সবকিছু একেবারে ঘড়ির কাঁটা ধরে চলতে শুরু করলো। যুদ্ধ ঘোষণা কয়েক মিনিট পর রেস্তোরাঁয় বসে আছি, বাগানের ভেতরই ওটা। এই সময় আপাতমস্তক অস্ত্রে ঢাকা 25 জন ভারতীয় সৈন্য মার্চ করে আমাদের সামনে চলে এলো। পুলিশের গাড়িতে তুলে কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা একটা প্রিজন ক্যাম্পে নিয়ে যাওয়া হলো আমাদের। প্রথমে ভেবেছিলাম এটা স্থায়ী ক্যাম্প, কিছুক্ষণ পর বুঝতে পেরেছি স্থায়ী নয়, একটা অস্থায়ী ক্যাম্পে নিয়ে আসা হয়েছে আমাদের। ঠিক 15 দিন পর বোম্বের কাছে আহমেদনগরের একটা ডিটেনশন ক্যাম্পে এলাম আমরা। জায়গাটাকে ক্যাম্প না বলে মাঝে বাজার বলাই বোধহয় ভালো। সারাক্ষণ হই হট্টগোল লেগে আছে। কোথায় হিমালয়ের আলো ঝলমলে নিরিবিলি পরিবেশ, আর কোথায় এই মাছের বাজার। আমার মতো স্বাধীনতা প্রিয় মানুষের কাছে এই পরিবেশ আক্ষরিক অর্থে নরক তুল্য। কাজেই সিদ্ধান্ত নিলাম, পালাবো। বন্দি থাকতে রাজি নয়। ভাগ্যগুণে এমন কিছু সঙ্গী সাথী জুটল, তাদের সাহায্য নিয়ে কম্পাস, টাকা আর ম্যাপ জোগাড় করলাম। এমনকি লেদার গ্লাভস আর কাঁটাতারে বেড়া কাটবার যন্ত্রটাও পেয়ে গেলাম সহজেই। আমাদের সবার ধারণা ছিল যুদ্ধটা বুঝি আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তাই সবকিছু জোগাড় করবার পরও কয়েকদিনের জন্য পালানোর চিন্তাটা মাথা থেকে বের করে দিলাম। কিন্তু হঠাৎ একদিন জানতে পারলাম আমাদেরকে অন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। আহমেদনগর ক্যাম্প থাকবার সময় আমি আর লুফেন হোপার ঠিক করেছিলাম নতুন কোনো যাওয়ার জায়গার আগেই আমরা পালাবো। কারণ নতুন জায়গা মানেই নতুন সমস্যা। পালাবার কথাটা মাথায় রেখেই কৌশলে লরির একেবারে শেষে বসেছি। লরির একটা কনভয় আমাদেরকে দিওলারের দিকে নিয়ে যাচ্ছে। আমরা 18 জন একটা লরিতে আছি। পাহারা দেওয়ার জন্য ট্রাকে মাত্র একজন ভারতীয় সৈনিক আছে। রাইফেলটা চেইন দিয়ে বেল্টের সঙ্গে বেঁধে রেখেছে সে। কাজেই সেটা ছিনিয়ে নেওয়ার সিদ্ধান্তটা বাতিল করতে হলো। সারির শেষ ও শুরুর দিকে দুটো ট্রাক সৈন্যে একেবারে বোঝাই হয়ে আছে। আমাদের সৌভাগ্য বলতে হবে,
কিছুক্ষণ পর পর বাঘ নিতে হচ্ছে রাস্তা। তাছাড়া প্রায় ধুলোয় মেঘ ঢেকে গেছে আমাদের। বুঝতে পারলাম পালাতে হলে ধুলো আর রাস্তার বাঘ এই দুটোকেই কাজে লাগাতে হবে। লাফ দিয়ে নিচে পড়ে আশপাশের জঙ্গলে গা ঢাকা দেব। এই হচ্ছে আমাদের প্ল্যান। গার্ডের হাবভাব দেখে বুঝতে পারছি আমাদের ব্যাপারে তার তেমন কোনো মাথা ব্যথা নেই। বেশিরভাগ সময় সে ট্রাকের সামনের দিকে তাকিয়ে আছে। মাঝে মধ্যে আমাদের দিকে তাকালেও দৃষ্টিতে কোনো সতর্কতা নেই। তারপরও সামান্য ভুল হলেও বিপদের ঝুঁকি আছে। মুক্ত হতে হলে এটুকু ঝুঁকি না নিয়ে উপায় নেই। সব মিলিয়ে কাজটা সহজই মনে হচ্ছে। এখন শুধু অপেক্ষার সবচেয়ে সম্ভাবনাময় মুহূর্তে। কনভয়টা যে রাস্তা ধরে এগোচ্ছে তাতে আর কিছু দূর গেলে একটা নিরপেক্ষ পর্তুগিজ এলাকা পাবো। সিদ্ধান্ত নিলাম সেখানে পৌঁছাবার সঙ্গে সঙ্গে লাফ দেব লরি থেকে। দেখতে দেখতে পর্তুগিজ এলাকায় চলে এলাম। চোখে চোখে কথা হলো আফসেনেইটরের সঙ্গে। আমার ইঙ্গিত ধরতে পারল ও। দুজন একসঙ্গে লাফ দিলাম লরি থেকে। তারপর অসম্ভব দ্রুত গতিতে রাস্তা ধরে 20 গজ যাওয়ার পর একটা ছোট্ট ঝোপের ভেতরে নিজেকে ছুঁড়ে দিলাম। এই সময় আমাদের আতঙ্কিত হয়ে দিয়ে পুরো কনভয় থেমে গেল। ঝপঝপ করে ট্রাক থেকে নেমে গার্ডরা হুইসেল বাজাচ্ছে আর গুলি ছুটছে। কয়েকজনকে রাস্তা থেকে একটু দূরে ছোটাছুটি করতে দেখলাম। কি ঘটছে সেটা বুঝতে সময় লাগলো না। কোনো সন্দেহ নেই, লুফেনহোফার ধরা পড়ে গেছে। ও ধরা পড়ায় আমার আবার কপাল পুড়ল। কারণ যে র্যাক শেকের আমরা প্রয়োজন যন্ত্রপাতি ছিল সেটা রয়ে গেছে ওর কাছে, আর ওগুলো ছাড়া পালানো সম্ভব নয়। ভাগ্যগুণে কোনো সৈন্যর চোখে ধরা না পড়ে আবার ট্রাকে গিয়ে বসলাম। শুধু আমার সঙ্গী সাথীরা বুঝতে পারলো আমি ট্রাক থেকে নেমে গিয়েছিলাম, কিন্তু স্বাভাবিকভাবেই তারা কিছু বলল না। একটু পর লুফেনহোফারকেও দেখলাম। সৈন্যদের বাগিয়ে ধরা বেয়োনেটের সামনে হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। ব্যর্থ হয় মনটা হতাশা হয়ে গেল। কিন্তু এর জন্য লুফেনহোফারকে দায়ী করতে পারলাম না। যত নষ্টের গোড়া ওই র্যাকস্যাকটা। ওর সঙ্গে ভারী র্যাকস্যাক থাকায় লাফ দেওয়ার সময় নিশ্চয়ই আওয়াজ হয়েছে। এই আওয়াজই সতর্ক করে দেয় গার্ডকে। চোর পালালে বুদ্ধি বাড়ে। আসলে আমাদের উচিত ছিল যার যার জিনিস আলাদাভাবে নিজের কাছে রাখা। যাই হোক, এই অভিযান থেকে একটা শিক্ষা পেলাম আমরা। বছর শেষ না হতেই ট্রেনে করে ভারতের বিখ্যাত POW ক্যাম্পে নিয়ে যাওয়া হলো আমাদের। জায়গাটা দেহরাদুন শহর থেকে কয়েক মাইল বাইরে। দেহরাদুনের অনেক পাহাড়ে একটা পাহাড়ি স্টেশন আছে। জায়গাটার নাম মসরি। ব্রিটিশ আর ধনী ইন্ডিয়ানরা এখানে গ্রীষ্মের ছুটি কাটাতে আসে। এখানেই আমাদের ক্যাম্প। ক্যাম্পটা 7 সেকশনে ভাগ করা। প্রতিটা সেকশন 2 পোস্ত কাঁটাতারে বেড়া দিয়ে ঘেরা। তাছাড়া পুরো ক্যাম্পটা ঘেরা রয়েছে 2 পোস্ত তার দিয়ে। মাঝখানে যে ফাঁক আছে সেখানে সব সময় টহল দিচ্ছে গাড়ি। নিচে থাকার সময় আমাদের পরিকল্পনা ছিল কোনো নিরপেক্ষ পর্তুগিজ এলাকায় পালানো। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এখান থেকে হিমালয়ের তিব্বতী অংশগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। কল্পনার চোখে দেখতে পাচ্ছি তিব্বতের মধ্য দিয়ে একের পর এক গিরিপথ পেরোচ্ছি আমি। ব্যাপারটা নিয়ে ভাবতে খুব ভালো লাগছিল, কিন্তু যখন মনে পড়লো এখানে আমি বন্দি, তখন থেকে শুধু একটাই চিন্তা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে, কিভাবে এখান থেকে পালাবো। নিরাপত্তা বেষ্টনী খুব কড়া, কাজে কাজটা সহজ হবে না এবার। পালাতে হলে বুঝে শুনে ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হবে। এদিকে যুদ্ধটাও তাড়াতাড়ি শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ইন্ডিয়ার এরকম ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে পালানো প্রায় অসম্ভব। দুটো জিনিস থাকলে এই অসম্ভব কাজটা কিছুটা সহজ হয়ে যেত। এক হলো প্রচুর টাকা, আর 2 ইংরেজি ভাষার উপর দক্ষতা। দুর্ভাগ্য দুটোর একটাও আমার নেই। তাই তিব্বতের ফাঁকা এলাকা দিয়ে আমাকে এগোতে হবে। আর শেষ পর্যন্ত যদি ধরা পড়েই যাই তাতে এমন কি এসে যাবে। অন্তত কিছুদিন তো হিমালয় স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবো। যাই হোক,
সময় নষ্ট না করে তিব্বতি, হিন্দি আর জাপানি ভাষা শেখার জন্য উঠে পড়ে লাগলাম। সেই সঙ্গে এশিয়ার ওপর লেখা ভ্রমণ বিষয়ে প্রচুর বইও পড়েছি। যে পথ ধরে আমি পালাবো সেসব এলাকা সম্পর্কে যতটুকু সম্ভব জেনে নিয়েছি বই থেকে। সবকিছু মনে রাখা কি সম্ভব? সম্ভব নয়। তাই গুরুত্বপূর্ণ ম্যাপ আর তথ্য কপি করে রাখছি। আপসেনেইটরও মুখ বুজে সারাদিন এই কাজ করছে। প্রত্যেকটা জিনিসের 2টো করে কপি করছি আমি। একটা হারিয়ে গেলে ডুপ্লিকেট দিয়ে যাতে কাজ সারা যায়। আমার সবচেয়ে বড় চিন্তা টাকা। নিজের অপ্রয়োজনীয় কিছু জিনিস বিক্রি করে দিলাম, কিন্তু তাতেও সমস্যার সমাধান হচ্ছে না। হিসাব করে দেখলাম আমার হাতে যে টাকা আছে সেটা তিব্বতে চলার জন্য যথেষ্ট নয়। তারপরও প্ল্যান শুরু অনুসারে সবকিছু করছি আমি। এখানে আমার কিছু বন্ধু বান্ধবের কথা না বললেই নয়। টাকা পয়সা দিয়ে না পারলেও নানাভাবে আমাকে সাহায্য করেছে। যদিও আমার মতো পালাবার কোনো ইচ্ছে ওদের নেই। ওদের সন্ন্যাসীতে গাজন নষ্ট, তাই এবার একাই পালাতে চাই। কিন্তু বন্ধু ম্যাগনার জানালো একজন ইটালিয়ান জেনারেলও আমার মতো মুক্ত হতে চান। ভদ্রলোক সম্পর্কে আগেই শুনেছি। তার সঙ্গে দেখা করবার জন্য একদিন রাতে আমি আর ম্যাগনার কাঁটাতারে বেড়া টপকে পাশের ক্যাম্পে গেলাম। এখানে 40 জন ইটালিয়ান জেনারেলকে আটকে রাখা হয়েছে। বাইরে থেকে ভদ্রলোককে একজন সাধারণ ইটালিয়ান বলে মনে হয়। বয়স হবে 40-এর একটু বেশি। নাম মার্চেস। গায়ে 1 ফোঁটা চর্বি নেই। তার পোশাক আশাক, আচার আচরণ দেখে যে কেউ মুগ্ধ হবে। বলিষ্ঠ শারীরিক গঠনটাই সবচেয়ে বেশি মুগ্ধ করলো আমাকে। আলাপ করবার সময় ভাষা একটা বাধা হয়ে দাঁড়ালো। দুজনেই কেউই কাজ চালাবার মতো ইংরেজিও জানি না। তাই একজন বন্ধুর সাহায্য নিয়ে ভাঙা ভাঙা ফ্রেঞ্চ ভাষায় আলোচনা চালিয়ে গেলাম। মার্চেস আপসেনিয়ার যুদ্ধ নিয়ে আমাকে অনেক গল্প শোনালেন। সবশেষে জানালেন তার পালানোর পরিকল্পনা নিয়ে। কিছুদিন পর হঠাৎ একজন ব্রিটিশ জেনারেলের কাছ থেকে কিছু টাকা পেয়ে গেলেন মার্চেস। বোধহয় ভাগ্য এবার কিছুটা সদয় হয়েছে আমার ওপর। মার্চেস টাকা পাওয়ার নিমিষে আমার সমস্যার সমাধান হয়ে গেল। ওই টাকা দিয়ে পালানোর জন্য প্রয়োজনীয় কিছু জিনিস কিনলেন মার্চেস। টাকার স্বল্পতার কারণে আমি কখনো এগুলো কিনতে পারতাম না। হিমালয় সম্পর্কে জ্ঞান ধারণা আছে, এরকম কাউকে পেলে মার্চেস এখন পালাতে পারেন। তার এই অভাবটা পূরণ করে দিলাম আমি। দুজন একটা জয়েন্ট ফোর্স হিসাবে কাজ ভাগাভাগি করে নিলাম আমরা। যেহেতু হিমালয় সম্পর্কে ভালো জানি, তাই প্ল্যান করবার দায়িত্ব আমার। টাকা আর যন্ত্রপাতির দিকটা দেখছেন মার্চেস। প্রতি সপ্তাহে কয়েকবার মার্চেসের সঙ্গে দেখা করে প্ল্যান প্রোগ্রাম করছি। কাঁটাতারে বেড়া টপকানো এখন আমার কাছে জলবৎ তরলং। ধীরে ধীরে কাজটাকে আমি দক্ষ হয়ে উঠেছি। 1943 সালের মে মাসে আমাদের প্রস্তুতি শেষ হলো। টাকা, প্রয়োজনীয় রসিদ, কম্পাস, ঘড়ি, জুতো আর পর্বতারোহীদের একটা ছোট তার, সব কিছু তৈরি। ভেবেচিন্তে একটা দিন ঠিক করলাম। আজ রাতেই পালাবো। মার্চেসের ক্যাম্প যাওয়ার জন্য বেড়া বেয়ে উঠছি। সেখানে আগে থেকে একটা মই রেখেছিলাম। ক্যাম্পে ছোটখাটো একটা আগুন লেগেছিল। তখন সুযোগ বুঝে মইটা চুরি করতে সময় লাগেনি আমাদের। সেটা একটা কুঁড়েঘর দেয়ালে ঠেস দিয়ে রাখলাম। ছায়ার মধ্যে দাঁড়িয়ে অপেক্ষা করছি। এখন প্রায় মাঝরাত। আর 10 মিনিট পর গার্ড বদল হবে। সেন্ট্রিদের হাঁটাচলা একটা অলস্য ভাব লক্ষ্য করলাম। অপেক্ষায় আছে কখন তাদের পালা শেষ হবে। ওরা একটা নির্দিষ্ট দূরত্বে না গেলে আমরা নড়তে পারছি না। এক একটা সেকেন্ড মনে হচ্ছে এক একটা যুগ। সময় যেন স্থির হয়ে আছে। ঠিক এই সময় মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এলো। আলোটা পড়েছে ঠিক চা বাগানের ওপর। ইতিমধ্যে গার্ডরা আমাদের কাছ থেকে অনেক দূরে সরে গেছে। ঠিক যতটা দূরে আমরা আশা করেছিলাম ঠিক ততটাই। এটাই উপযুক্ত সময়।
হয় এখন নয়তো নয়। ঝট করে শোয়া অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। যত দ্রুত সম্ভব মই নিয়ে বেড়ার কাছে গেলাম আমি। চিন্তা ভাবনা করার সময় নেই। বেড়ার গায়ে ঠেসে রেখে মই বেয়ে উঠতে শুরু করলাম। কোনো বিরতি নিচ্ছি না। ওঠা শেষ হতেই শুরু করলাম কাটতে। কাজটা হতে যা দেরি। বাঁকানো মাথাওয়ালা একটা লাঠি দিয়ে তারের এক প্রান্ত টেনে ধরল মার্চেস। ফাঁক বলে বেরিয়ে যায় এখন শুধু সময়ের ব্যাপার। দুটো একটা বাড়ির ছাদে নামলাম আমি। এবার মার্চেসকে সাহায্য করতে হবে। হাত দিয়ে তার টেনে ধরলাম। মার্চেস উঠছেন না বুঝতে পেরে তাকালাম তার দিকে। কিছুক্ষণ বোকার মতো আমার দিকে তাকিয়ে থাকলেন তিনি। মার্চেস কি ভাবছেন সেটা বুঝতে পারছি। তার ধারণা ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। গার্ডরা ফিরতে পথ ধরেছে অনেক আগেই। এতক্ষণ নিশ্চয়ই অনেক কাছে চলে এসেছে। ঠিক এই সময় সত্যি সত্যি পায়ের আওয়াজ শুনতে পেলাম। আর সময় নেই। যা করার এখনই করতে হবে। হাত ধরে বেড়ার ফাঁক দিয়ে একটানে ছাদে টেনে নিলাম তাকে। এক সতর্ক হওয়া সত্ত্বেও কিভাবে যেন টের পেয়ে গেল ওরা। অ্যালার্ম আর চিৎকার চেঁচাচের আওয়াজ রাতের নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিচ্ছে। তবে আসার কথায় ইতিমধ্যে আমরা জঙ্গলের ভেতর ঢুকে পড়েছি। খুশি দিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খেলেন মার্চেস। কিন্তু এখনই খুশি হওয়ার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যেতে পারি আমরা। বোমার হুইসেলের আওয়াজ বলে দিচ্ছে গার্ডরা আমাদের রাস্তা ধরেই আসছে। জীবন বাঁচাবার তাগিদে সংক্ষিপ্ত পথ ধরে দ্রুত এগোচ্ছি আমরা। মূল রাস্তা খুব একটা ব্যবহার করছি না। সামনে কোনো গ্রাম পড়লে সেটাকে পাশ কাটিয়ে এগোচ্ছি। আমাদের সঙ্গে যে একটা ব্যাগ আছে সেটা প্রথম দিকে বুঝতে পারিনি। কিন্তু কিছু দূর যেতেই সেগুলো ভারী লাগতে শুরু হলো। চলতে চলতে হঠাৎ একটা গ্রামে ড্রাম বাজবার আওয়াজ শুনতে পেলাম। ধক করে উঠল বুকটা। আমাদের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসীরা সংকেত দিচ্ছে না তো? এসে আমাদের মতো সাদা চামড়ার মানুষকে সাহিব বলা হয়। আর সাহিবরা কখনো হাতে ব্যাগ রাখে না, সেটাই যত ছোটই হোক। তাদের সঙ্গে সবসময় একদল চাকর আছে। দুজন ইউরোপিয়ান ভারী বোঝা নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। জানা কথা, ব্যাপারটা আদিবাসীরা স্বাভাবিকভাবেই নেবে না। বন্য পশুর কারণে রাতে জঙ্গল চলাফেরা করতে ভয় পায় ইন্ডিয়ানরা। কারো চোখে ধরা পড়তে না চাইলে রাতে এগুলোই হবে বুদ্ধিমানের কাজ। তাই সিদ্ধান্ত নিয়েছি আমাদের যাত্রা হবে শুধু রাতে। তবে ক্যাম্পে থাকবার সময় খবরের কাগজে মানুষকে খুব বাঘ আর লেপার্ডের অনেক গল্প পড়ায় ব্যাপারটা নিয়ে আমারও খুব একটা স্বস্তিতে নেই। সারা রাত হাঁটার পর দিনের শুরুতে আমরা লুকিয়ে পড়লাম। ওখানেই কেটে গেল সারাদিন। প্রচণ্ড রোদের মধ্যেই সেরে নিলাম খাওয়া আর ঘুম। ইতিমধ্যে একজন রাখালের দেখা পেয়েছি। ভাগ্য ভালো যে সে আমাদের দেখতে পায়নি। এদিকে নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। দ্রুত খাবার পানি শেষ হয়ে আসছে আমাদের। এক বোতল পানি দিয়ে সারাদিন চলতে হবে। সন্ধ্যার সময় স্নায়ুগুলোকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে দাঁড়ালো। যত দ্রুত সম্ভব আবার যাত্রা শুরু করতে চাই আমরা। কিন্তু শুধু রাতে হেঁটে খুব একটা দ্রুত এগোনো সম্ভব নয়। তিব্বতে যাওয়ার জন্য হিমালয়ের মধ্যে দিয়ে সবচেয়ে সংক্ষিপ্ত পথ ধরতে হবে। আর এর জন্য প্রয়োজন 1 সপ্তাহের কঠোর পরিশ্রম। ক্যাম্প থেকে পালানোর পর সন্ধ্যায় একটা রিজটা পার হলাম। উপরে উঠে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলাম আমরা। 3000 ফুট নিচের বন্দীদের ক্যাম্পটা পরিষ্কার দেখতে পাচ্ছি। অসংখ্য বাতি মিটমিট করে জ্বলছে। ঠিক 10টা-15 মিনিটে সব বাতি নিভিয়ে দেওয়া হলো। শুধু সার্চ লাইটটা জ্বলে থাকায় পুরো ক্যাম্পটার বিশাল আয়তন সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছি। জীবনে এই প্রথম সত্যিকার স্বাধীনতার স্বাদ পেলাম আমরা। POW ক্যাম্পে থাকা 2000 সৈন্যদের কথা ভেবে মনটা খারাপ হয়ে গেল। কিন্তু এসব চিন্তায় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। সিদ্ধান্ত নিয়েছি যমুনার উপত্যকা ধরে সামনে এগোবো। কিন্তু যেটা খুঁজতে পেতে না জানি আরো কত পাহাড় পর্বত টপকাতে হবে আমাদের।
যাই হোক, অনেক চড়াই উতলাই পার করে শেষ পর্যন্ত যমুনা নদীতে পৌঁছালাম। এই সময় ঝুপ করে রাত নামলো। যমুনা নদী ধরে সামনে এগোচ্ছি। মার্চেসের শারীরিক অবস্থা খুবই খারাপ, তবে ধীরে ধীরে মনের জোরে সেটা কাটিয়ে উঠেছে ও। আমিও অবশ্য পুরোপুরি ফিট, হাঁটছি তো হাঁটছি। এই হাঁটার জন্য কোনো শেষ নেই, তার উপর নানা রকম ভয় তো আছেই। রাস্তায় কোনো মানুষের সঙ্গে দেখা হলে হাঁটার গতি বাড়িয়ে দিচ্ছি দুজন একসঙ্গে। তবে সব সময় যে এড়িয়ে থাকতে পারছি তা না। কেউ কোনো প্রশ্ন করলে বানানো উত্তর একটাই, আমরা তীর্থযাত্রী। এত দ্রুত পা চালিয়েও কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। সবচেয়ে উদ্বেগের কথা, শিডিউল অনুসারে 2 দিন পিছিয়ে আছি আমরা। আবার যাত্রা শুরু হলো। কিছু দূর যাওয়ার পর ফুল বাগিচার সামনে পড়লাম। পুরো এলাকা জনমানবহীন। বিশ্রাম নিতে হলে এর চেয়ে ভালো জায়গা আর হয় না। সিদ্ধান্ত নিলাম এখানে লম্বা একটা ঘুম দেব। তাঁবু খাটাবার কিছুক্ষণ পর কোথা থেকে কে জানি কয়েকজন রাখাল কাছাকাছি চলে এলো। চট জলদি তল্পি তল্পা গুটিয়ে আবার নতুন জায়গা শুরু করলাম আমরা। কৌতূহলী রাখালদের সঙ্গে কোনো কথাও হলো। পরবর্তী কয়েক রাত যেমন নিশ্চিন্তে এগোতে পারলাম। পানি না থাকায় পুরো এলাকার জনমানবের চিহ্ন পর্যন্ত নেই। প্রচণ্ড তৃষ্ণায় আমাদের অবস্থা কাহিল। এই সময় একটা পুকুর দেখতে পেয়ে হাতে যেন চাঁদ পেয়ে গেলাম। কোনো রকম চিন্তা ভাবনা না করে ঝাঁপিয়ে পড়লাম পানিতে। আর সেই সঙ্গে নিজের বিপদ ডেকে আনলাম নিজেই। জানি না ওই পুকুর হচ্ছে মোষদের গড়াগড়ি খাওয়ার আদর্শ জায়গা। আবহাওয়া গরম হলে ওখানে নেমে পড়ে ওগুলো। কিছুক্ষণ পর বমি আর কাশি শুরু হলো আমার। একে তো তৃষ্ণায় কাতর, তার সঙ্গে আবার যোগ হয়েছে কাশি আর বমি। সব মিলিয়ে পরিস্থিতি এত খারাপ যে আর এক পাও এগোবার ক্ষমতা নেই। এখনো সকাল হতে ঢের দেরি। ভোর হতে পানির খোঁজে বেরিয়ে পড়লাম। সৌভাগ্য বলতে হবে, কিছুক্ষণ খুঁজতেই পানির ব্যবস্থা হয়ে গেল। পরবর্তী 3 দিন আর 3 রাত মোটামুটি নিশ্চিন্তে এগুলাম আমরা। বেশিরভাগ এলাকায় জনবসতিহীন। মাঝে মাঝে ইন্ডিয়ানদের দেখা পেলেও তাদেরকে এড়িয়ে চলতে খুব একটা সমস্যা হচ্ছে না। ক্যাম্প থেকে পালাবার 12 দিন পর গঙ্গার তীরে পৌঁছালাম আমরা। এতক্ষণে খানিকটা যেন আশার আলো দেখতে পাচ্ছি। এখন আমরা তীর্থযাত্রীদের নির্দিষ্ট রাস্তা ধরে এগুতেই পারবো। তবে বিপদ হতে পারে এমন কোনো ঝুঁকি নিতে রাজি নই। তাই আগেই সিদ্ধান্তই অটল থাকলাম, আমরা শুধু রাতে এগোবো আর দিনে নেব বিশ্রাম। বিপদ যেন আমাদের ছায়া হয়ে আছে। একটা সমস্যা বিদায় নিতে না নিতে আরেকটা সমস্যা উড়ে এসে জুড়ে বসে ঘাড়ের ওপর। হঠাৎ খেয়াল করে দেখি আমাদের রসদ প্রায় শেষ। বেচারা মার্চেস একেবারে হাড্ডিসার হয়ে গেছেন। তার তুলনায় এখন আমার শারীরিক অবস্থা অনেক ভালো। খাবার না পেলে কপালে খারাপই আছে আমাদের দুজনেরই। তবে আসার কথা রাস্তার পাশে বেশ কয়েকটা দোকান চোখে পড়ল। খেয়াল করে দেখলাম ওগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে। এসব দোকান থেকে প্রয়োজনীয় রসদ কিনতে হবে। তো আপনারা শুনছিলেন ভ্রমণ কাহিনী 7 ইয়ার্স ইন তিব্বত এর প্রথম পর্ব। কেমন লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।